হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সেল ডাইনামিক্স। আজকের ভিডিওটা হবে হচ্ছে 2025-এর আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বাইক হন্ডা হর্নেট 2.2 এই বাইকটা নিয়ে। বাইকটাকে বুঝতে হলে আপনাকে এটাকে দুইটা অ্যাসপেক্ট থেকে হচ্ছে দেখতে হবে, একটা হচ্ছে কোয়ালিটিটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটিভ। আমরা শুরুতে কোয়ালিটিটিভ অ্যাসপেক্টটা নিয়ে হচ্ছে একটু কথা বলি। ডিজাইনটা দিয়ে শুরু করি। খেয়াল করে দেখছেন বাইকটা হচ্ছে অনেক অ্যাঙ্গুলার, মাস্কিউলার, অনেকটা হচ্ছে ওই মার্ভেলের আয়রন ম্যানের যে স্যুটটা আছে না, স্যুটের মতো। ওটার হেডলাইটের ডিজাইন বলেন, বডি ডিজাইনগুলো, ওটা অনেকটা হচ্ছে ওরকম আমার লাগে। এটা ফিট অ্যান্ড ফিনিশের কথা যদি বলেন, আমার ফিট অ্যান্ড ফিনিশটা খুবই পছন্দ হয়েছে। কোনো উইয়ার্ড কোনো নয়েজেস বলেন, কোনো ক্রিকিং স্কুইকিং এই ধরনের কোনো নয়েজ বা প্যানেল গ্যাপ থাকা এই ধরনের কোনো কিছুই আমি হচ্ছে বাইকটার মধ্যে দেখিনি। হর্নেট 160cc যে বাইকটা ছিল সেটার তুলনায় আমার এই 2.0 ওটা একটু আর একটু ন্যারোয়ার লাগে। ন্যারোয়ার লাগার কারণে যে কারণে আপনার পা দুইটার সামনে যে প্যানেলগুলো আছে প্যানেলগুলোর সাথে খুব সুন্দর করে হচ্ছে বসে যাবে, যে কারণে আপনি হচ্ছে মনে হবে যে বাইকটা আপনি অতিরিক্ত আরও কন্ট্রোল পাচ্ছেন। আর সিটের এই এরিয়া বলেন, কুশনিং বলেন, আমার কাছে রাইডার বলেন বা পিলিয়ন বলেন দুইটার জন্য হচ্ছে প্লেনটি মনে হয়েছে। আমার তো মনে হচ্ছে কমফোর্ট কিং যে FZS 150 যেটা আছে এটা একটা কম্পিটিটর চলে আসে ইন টার্মস অফ সিটিং অ্যারেঞ্জমেন্টসের কথা যদি বলেন আর কি। আর সিট হাইটের কথা যদি বলেন, সিট হাইটও খুবই ফ্রেন্ডলি। আমি হচ্ছে অলমোস্ট 6 ফুট, আমি 2 পায়ে ফ্ল্যাট ফুট করতে পারছি, প্লাস আমার পায়ে একটা বেন্ডও ছিল। তো আই গেস 5'5", 5'6" কেউ হচ্ছে আপনার ইজিলি হচ্ছে বাইকটা হয়তো বেন্ড থাকবে না তাদের নিতে, বাট আলটিমেটলি ইজিলি হচ্ছে ফ্ল্যাট ফুট করে চালাইতে পারবে বাইকটা। হন্ডা হর্নেট প্রথম যে ভার্সনটা সেটা আর 2.0 এই দুইটার মধ্যে ইঞ্জিনের পার্থক্যটা হচ্ছে এই ইঞ্জিনটার যে বোরটা এটা একটু বড়। তো প্রবাবলি তারা যেটা করছে তাদের 160cc যে ইঞ্জিনটা সেটা বিগ বোর করে 184-এ হচ্ছে নিয়ে আসছে আর কি। বাট হন্ডা ক্লেম করতেছে যে এই ইঞ্জিনটা ফ্রম গ্রাউন্ড আপ তারা নিউলি ডেভেলপ করছে। যেটাই হোক, ইঞ্জিনের যে পাওয়ারটা এটা 150cc যে হাই এন্ডের যে স্পোর্টস বাইকগুলো আছে, যেমন আপনার ইয়ামাহা R15, CBR-এর 150, এগুলোর মতো অন পাওয়ারটা, বাট টর্কটা হচ্ছে এই বাইকটা হচ্ছে একটু বেশি দেয়। এক্স্যাক্টলি হোয়াট ইউ নিড ফর রাইডস ইন আওয়ার কান্ট্রি। ওই ছটল মোচড় দিয়ে যদি বসে থাকেন, আপনি একটা 50, 60, 80cc-র বাইকে হচ্ছে আপনি 100 km/h গতিতে হচ্ছে চালাতে পারবেন। ডাজন্ট ম্যাটার। যেটা ম্যাটার করতেছে হচ্ছে আপনি ওই 80, 90, 100 এই গতিটা হচ্ছে কত দ্রুত তুলতে পারতেছেন, যাতে আপনি ওভারটেক করতে পারেন কোনো ভেহিকেলকে, করে আবার যাতে একটা আপনি সেফ স্পিডে যাতে আবার দ্রুত ফিরে আসতে পারেন। বাইকটা আরেকটা গ্রেট ফিচার হচ্ছে এটার মধ্যে একটা স্লিপার ক্লাচ আছে। স্লিপার ক্লাচ থাকার কারণে বাইকটার ক্লাচ তো সুপার লাইট আছেই, প্লাস আপনার ইঞ্জিন ব্রেকটাও হচ্ছে গ্রেট। আপনি অ্যাগ্রেসিভলি যদি হচ্ছে ডাউনশিফট করেন, রিয়ার হুইলটা লক আপ হওয়ার কোনো ভয় হচ্ছে থাকতেছে না। প্লাস স্লিপার ক্লাচের কারণেও যেটা বললাম যে ক্লাচটা হচ্ছে অনেক লাইট, আমাদের দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার এই জিনিসটা। কারণ আপনি জ্যামের মধ্যে হচ্ছে অনেকক্ষণ ধরে চালাবেন, আলটিমেটলি হাত হচ্ছে ব্যথা হয়ে যায় যদি স্লিপার ক্লাচ যদি না থাকে। ট্রেডিশনাল ক্লাচে আপনি যত হায়ার সিসির দিকে যাবেন, ক্লাচে বাটি বলেন, কনস্ট্রাকশন বলেন, এগুলো একটু মোটা হওয়ার কারণে, ভারী হওয়ার কারণে ক্লাচটা পুল করতে অনেক বেশি এফোর্ট দিতে হয়। যে কারণে অনেকক্ষণ ধরে যদি জ্যামে চালান আপনি ক্লান্ত হয়ে যাবেন, হাতও ব্যথা শুরু করবে। ব্রেকিং সিস্টেমের জন্য বাইকটার সামনে নিশিনের একটা ডুয়াল পিস্টনের ক্যালিপার আছে, আর ডিস্ক হিসেবে হচ্ছে ওরা 276 মিলিমিটারের একটা ডিস্ক ইউজ করছে। রাউন্ড ডিস্ক না, পেটাল ডিস্ক হওয়ার কারণে হিট ডিসিপেশন যেটা আছে, হিট ডিসিপেশনটা হচ্ছে খুব এফিশিয়েন্টলি হবে, তো যে কারণে আপনার ওভারহিট হওয়ার কোনো চান্সেস হচ্ছে খুব কম হবে। বাইকটার ব্রেকগুলো খুবই ভালো, কিন্তু সাব 200cc-র যে অন্যান্য যে বাইকগুলো আছে ওই বাইকগুলোর মতো ওই বাইকটার ব্রেকিং বাইট কিছুটা মাসি। তো যে কারণে আপনার হাতে ভালো করে স্কুইজ করার পরে দেন গিয়ে হচ্ছে ব্রেকগুলো রেসপন্স করা শুরু করে। ও হ্যাঁ, আর সামনে হচ্ছে একটা ABS-ও আছে। বাইকটা ECR মতো ABS-টাও হচ্ছে হন্ডার নিজস্ব ইনহাউস বিল্ড করা। ফ্রন্টে যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটা 110 সেকশনের, গুড ইনাফ। আপনি কোন ম্যানুফ্যাকচারারের কাছ থেকে টায়ার কিনতেছেন ওটার উপরে বেস করে আসলে গ্রিপটা হচ্ছে নির্ভর করে। এখানে MRF-এর টায়ার দেওয়া, আপনি যদি ডানলপ বা পিরেলি কিংবা ইভেন CST থেকেও কোনো টায়ার যদি ইউজ করেন আপনি বেটার রেজাল্ট পাবেন। বাট স্টক টায়ার এখানে যেগুলো দেওয়া আছে আমার কাছে ফাইনই মনে হয়েছে। বাট এই টায়ারগুলো নিয়ে বাইকটাকে পুরো লিমিটে নিয়ে পুশ করে না, এই টায়ারগুলো হচ্ছে ওই পারপাসের জন্য না অ্যাকচুয়ালি।
পিছনেও হচ্ছে নিশিনের একটা সিঙ্গেল পিস্টনের ক্যালিপার ওরা ইউজ করছে আর 220 মিলিমিটারের একটা পেটাল ডিস্ক ইউজ করছে। এখানে কোনো এবিএস নাই। এবিএস না থাকার কারণে বরং সুবিধা, আপনি মনের ইচ্ছা মতো হুইলটাকে লক আপ করে আপনি হচ্ছে যদি এক্সট্রা স্টপিং পাওয়ার দরকার পড়ে অ্যাট দ্য এক্সপেন্স অফ ইয়োর টায়ার্স আপনি বাইকটাকে দ্রুত থামাতে পারবেন। আর পিছনের টায়ারটা হচ্ছে 140 সেকশনের। তো এই সামনের 110 আর পিছনের 140 এই দুটা কম্বিনেশনের কারণে টায়ারগুলো যদি একটু সাবপারও হয় বা বাজেট ব্র্যান্ডের থেকেও যদি হয় আপনি কিন্তু গ্রিপ কিন্তু বেটার পাবেন এই জাস্ট টায়ার সেটআপের কারণে। হর্নেটের টোটাল ওয়েট হচ্ছে 142 কেজি, বাট এটা সিটিং পজিশনটার কারণে আপনার বাইকটা যতটা না ওজন তার থেকে অনেক লাইটার মনে হবে। আর এটা যে ইউএসডি সাসপেনশনগুলো হচ্ছে ফ্রম আ রেপুটেবল ব্র্যান্ড শোয়া। ইউএসডি সাসপেনশন হওয়ার কারণে এগুলো স্টিফ, তো যে কারণে আপনি যখন ফাস্ট যাবেন আপনার কন্ট্রোলটা হচ্ছে আপনি বেটার পাবেন। বাট দ্য ডাউন সাইড ইজ আপনি কোনো প্লাস রাইড হচ্ছে এটা থেকে খুব একটা বেশি এক্সপেক্ট করতে পারবেন না। বাট আপনি হাই স্পিড কর্নারিং বলেন কিংবা ভাঙাচুরা রাস্তায় কিংবা স্লিপারি রোডে যখন আপনার চাকাগুলো গ্রিপ হারানো শুরু করবে ওইটার ফিডব্যাকটা অনেক বেটার দিবে এই ইউএসডি সাসপেনশন। তো এক্স্যাক্টলি এই কারণেই হচ্ছে আমি এনি ডে কনভেনশনাল যে টেলিস্কোপিক যে সাসপেনশন আছে সাসপেনশনের উপর ইউএসডি সাসপেনশন বাইছে নিব, ইভেন দো এগুলা কিছুটা আনকমফোর্টেবল। তাই বলে আবার এই সাসপেনশনগুলো থেকে একদম মিরাকল কোনো কিছু এক্সপেক্ট করেন না। ইভেন দো দে আর ফ্রম শোয়ার কিছুটা বাজেট সাইডে সাসপেনশনগুলো, যে কারণে একদম আহামরি টাইপসের হবে না, বাট অ্যাটলিস্ট ফার বেটার দেন হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ইন আওয়ার ট্রেডিশনাল 150cc যেগুলোর মধ্যে টেলিস্কোপিক সাসপেনশন আছে। বাট আবার বিকজ অফ দ্য নেচার অফ দ্য বাইক আর প্লাস সিটিং পজিশন, তো এই দুটার কম্বিনেশনের কারণে আপনি বাইকের কাছ থেকে কিছুটা ডিসকানেক্টেড ফিল করবেন। আপনি যদি রাইডটা এনজয় করতে চান সেটা ডেফিনেটলি বাইকে করবেন, বাট বাইকটা যদি এনজয় করতে চান ওই যেটা বললাম বাইকটা থেকে আপনি ডিসকানেক্টেড ফিল করার কারণে হয়তো তেমন একটা এনজয় করতে পারবেন না কম্পেয়ার টু আপনার সামথিং লাইক জিক্সার 250 আছে কিংবা সিএফ মোটর 250 আসার বা 300 আসার ওই ধরনের বাইকগুলো। বাট আবার এটাও মাথায় রাখবেন ওই বাইকগুলোতে কিন্তু আপনি কমফোর্ট স্যাক্রিফাইস করতে হচ্ছে জাস্ট বাইকটা এনজয় করার জন্য। আপনি জাস্ট সেগমেন্টের ভিতরে যদি থাকেন নেকের সেগমেন্টের ভিতরে ওইটার মধ্যে থাকলে বাইকটা হচ্ছে প্রিটি মাচ অন পার উইথ এভরি আদার বাইক। আপনি জিক্সারের 250টা বলেন কিংবা হচ্ছে সিএফের 250 অ্যানকেটার বলেন। আমি কি ইয়ামাহার FZ25টা কি ইনক্লুড করবো ওটা কি করবো না আমি কনফিউজড, বাট আই থিঙ্ক ইউ গেট দ্য পয়েন্ট। ইলেকট্রিক্যালসের কথা যদি বলেন এটা ব্যাটারি হিসেবে ইউজ করছে একটা 5 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। সো আপনি এক্সট্রা হর্ন কিংবা ফগ লাইট এই ধরনের জিনিসগুলো কমফোর্টেবলি লাগাতে পারবেন, এটা ব্যাটারির উপর আহামরি কোনো প্রেশার হচ্ছে ফেলতেছে না। আমি এগুলো কথা কেন বললাম, কজ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন এই দুইটা জিনিস আপনাকে লাগাতেই হবে, এগুলো ছাড়া আপনি হাইওয়ে রাইড মোটেই করতে পারবেন না। জাস্ট ফর কম্প্যারিজন জিক্সার 150cc যে বাইকটা আছে ওটার মধ্যে ওরা 3 অ্যাম্পিয়ার আওয়ার একটা ব্যাটারি ইউজ করে, তো ওটা দিয়ে হচ্ছে আমি এক্সট্রা হর্ন বলেন ফগ লাইট বলেন আরামসে চালাতাম, কোনো সমস্যা হতো। আর বাইকটা একটা পিজিএম এফআই মানে প্রোগ্রামেবল এফআই দেওয়া, এটা হচ্ছে আপনার যে রাইডার আছে সেই রাইডারের যে পার্সোনালিটি আছে ওইটার সাথে অ্যাডজাস্ট করে সে হচ্ছে ধরেন আপনি যদি ফরগিভিংলি বাইকটা যদি রাইড করেন আপনি ইভেন কিছু 150cc যে বাইক আছে ওগুলা থেকেও বেটার ফিউল ইকোনমি পাবেন। আর টানাটানি করলে অবভিয়াসলি যত বেশি টানাটানি করবেন আপনার মাইলেজ তত নিচের দিকে ফল করবে। এখন এই প্রোগ্রামেবল যে এফআই এটা ওয়াইজ সাচ এ বিগ ডিল, এটার কারণ হচ্ছে না বাইকগুলোতে যেটা হয় আমাদের ব্যাটারির পাওয়ার ডেন্সিটির কারণে গাড়িতে যেরকম রিয়াল টাইম হচ্ছে তাদের ইসিউটা ম্যাপিংটা রিয়াল টাইমে হয়। সে আপনার তেল বলেন টেম্পারেচার বলেন আপনি কোন গিয়ারে আছেন কত আরপিএমে রাইড করতেছেন গাড়ির টর্ক কত দিতে হচ্ছে মানে কত মানুষ আছে সেটার উপরে বেস করে ওয়েটের উপরে বেস করে স্পিড উঠাইতে তার টর্ক কত দিতে হচ্ছে ওগুলোর উপরে বেস করে সেই ইসিউটা রিয়াল টাইম হচ্ছে অ্যাডজাস্ট হয়। বাট বাইকে এটা পসিবল না কারণ আমাদের বাইকের ব্যাটারি হচ্ছে ডেন্সিটি ছোট। হয়তো ভবিষ্যতে কোনো একটা সময় হয়তো ব্যাটারি যখন অনেক পাওয়ার ডেন্স হবে ছোট ছোট ব্যাটারিগুলো সেক্ষেত্রে তখন আমরা গাড়ির ইসিউর মতো হয়তো পাবো, কিন্তু সোফার যেহেতু পাচ্ছি না তো হন্ডা হচ্ছে আমাদেরকে দ্য নেক্সট বেস্ট থিং দিছে। নর্মালি বাইকের যে ইসিউটা হচ্ছে এফআই সিস্টেমটা প্রিম্যাপ থাকে, আপনার একটা প্লট চার্ট থাকে
এই মুহূর্তে আপনি কিভাবে রাইড করতেছেন, কোন কন্ডিশনে রাইড করতেছেন, বাইকের টেম্পারেচার কত আছে, আরও অন্যান্য যত ফ্যাক্টর আছে সেন্সরগুলোর ডেটাগুলো নিয়ে ওই ডেটার উপরে বেস করে ইসিউতে যে প্লট চার্টটা দেওয়া আছে প্লট চার্ট থেকে এই মুহূর্তে হচ্ছে কতটুকু এয়ারফিল মিক্সচার হচ্ছে দেওয়া উচিত সেটা হচ্ছে সেভাবে এয়ারফিল মিক্সচারটা দিয়ে দেন গিয়ে হচ্ছে আপনার বাইকটা চলে। তো সমস্যাটা হচ্ছে যেহেতু এটা রিয়াল টাইম না, এটা অলরেডি প্রি ম্যাপড, অর্থাৎ কেউ একজন রাইড করে এটাকে অলরেডি ম্যাপিংটা করে দেন গিয়ে এখানে দিছে। আলটিমেটলি ওই লোক যেভাবে চালাইছেন ওই পার্সোনালিটি আপনার হচ্ছে আপনার বাইকের মধ্যে হচ্ছে রিফ্লেক্ট করবে। বাট হন্ডা যেটা করছে প্রোগ্রামেবল এফআইতে এটাও কিছুটা প্রি ম্যাপটি, বাট এটা হচ্ছে অ্যাডজাস্ট হয়। আপনি বাইকের হচ্ছে বাইক কীভাবে চালাচ্ছেন সেটার উপরে বেস করে সে সেন্সর থেকে ডেটা নেবে, ডেটা নিয়ে সে আইদার হচ্ছে আপনি যদি স্লো চালান সে এয়ারফিল যে মিক্সচারটা আছে ওইটা কিছুটা লিন রাখবে, আর যদি হচ্ছে আপনি যদি অনেক টানাটানি করেন সেক্ষেত্রে হচ্ছে এয়ারফিল মিক্সচারটা অনেক রিচ রাখবে। রিচ তো দুই ক্ষেত্রে যেটা হবে আপনার আইদার আপনি মাইলেজ হচ্ছে বেশি পাবেন অথবা মাইলেজ কম পাবেন, বাইকের পাওয়ার বেশি মনে হবে অথবা কম মনে হবে। তো প্রোগ্রামেবল এফআই সিস্টেমটার হচ্ছে এটা একটা সুবিধা। এই এফআই সিস্টেমটা না থাকলে এই বাইকটা থেকে হচ্ছে কোনোভাবেই 50-55 কিলোমিটার পার লিটার মাইলেজ বের করা পসিবল হতো না। বাইকটার মিটারটা যেটা ওইটাও খুবই অস্থির, আপনার প্রয়োজনীয় যা যা ইনফরমেশন দরকার এ টু জেড সব কিছুই দেওয়া আছে, ইভেন সাইড স্ট্যান্ড ইন্ডিকেটারটাও হচ্ছে এক্সট্রা হিসেবে এখানে আছে। আচ্ছা, উইথ দ্যাট সেড এই মিটারটা কিছু প্রবলেমও আছে। বাংলাদেশে হচ্ছে যারা এই বাইকটা কিনছে মোটামুটি অনেকেই হচ্ছে বৃষ্টির পরে কিংবা বাইকটা ওয়াশের পরে এই মিটারের ভিতরে পানি ঢুকে যাওয়ার একটা প্রবলেম অনেকেই হচ্ছে দেখলাম যে জানাচ্ছে। তো সবাই মোটামুটি আপনার হোন্ডার কাছে গিয়ে এটা অভিযোগ জানালে তারা ওয়ারেন্টির আওতায় আপনার মিটারটা হচ্ছে ফ্রি অফ কস্ট হচ্ছে ঠিক করে দিচ্ছে। আর এছাড়া আরেকটা মেজর প্রবলেম আছে এই বাইকটায়, সেটা হচ্ছে এটা যে ইঞ্জিনের যে ড্রেইন সিলটা আছে আর প্লাস নিউট্রাল সেন্সরের পাশে একটা রাবারের সিল আছে, এই দুটা ওরিং খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে ব্রেক করে। এখন এটা হন্ডা যেটা ক্লেম করছে ইঞ্জিনটা হিট হওয়ার কারণে, আমাদের দেশে যেহেতু এমনিতেই জ্যামের মধ্যে অনেকক্ষণ চালাতে হয়, ইউজুয়ালি যেটা হয় আমাদের এয়ারকুল যে ইঞ্জিনগুলো এগুলো বেসিক্যালি কিন্তু ওভারহিটে চলে যায় অনেকটা। তো এই ওভারহিটের কারণে ওরা যেই ওয়াশারগুলো ওরিংগুলো ইউজ করছে ওখানে, এই ওরিংগুলো হচ্ছে ওভারহিটের কারণে ফ্রিকুয়েন্টলি ফেইল করে। তো এটা থেকে একটা পরিত্রাণ পাওয়ার একটা সিস্টেম হচ্ছে আপনার যতবার হচ্ছে গিয়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন ততবার এই দুইটা ওরিং হচ্ছে চেঞ্জ করে ফেলেন। এগুলা খুব বেশি দাম না, 30-40 টাকা এরকম হবে। তো প্রত্যেকবার যদি চেঞ্জ করে ফেলেন সেক্ষেত্রে হচ্ছে এই সমস্যাটা খুব একটা বদল করবে না। আর পাশাপাশি নিয়মিত একটু চেক করেন যে ইঞ্জিনটা থেকে কোনো অয়েল লিক করতেছে কিনা, সেক্ষেত্রেও হচ্ছে কিছুটা আপনি সেফ সাইডে থাকতে পারবেন। এবার আসেন আমরা কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টে হচ্ছে যাই। হোয়াট ডু আই মিন বাই কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট? ওটা হচ্ছে এই বাইকটার আমি একটা ভ্যালু স্কোর অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করে ক্যালকুলেট করছি। সেটা হচ্ছে আপনি প্রতি 1000 টাকার জন্য কতটুকু পাওয়ার কতটুকু টর্কের একটা কম্বিনেশন হচ্ছে পাচ্ছেন। তো সেখান থেকে আপনি বাইকটা ভ্যালু ফর মানি কিনা সেটা হচ্ছে একটা মোটামুটি আইডিয়া করতে পারবেন। পজ করে এই চার্টটা একটু ভালো করে খেয়াল করেন। এই পুরো লিস্টের মধ্যে একটাই জাস্ট আউটলায়ার আছে, এটা হচ্ছে সিএফ মোটর 250 আনকিটা। এই বাইকটা প্রতি টাকা আপনি স্পেন্ডের জন্য যে প্রাইস টু পারফরমেন্স রেশিও পাচ্ছেন সেটা হর্নেটকেও হচ্ছে অলমোস্ট 29% ছাড়া যেতেছে। বাট ওই সিএফ মোটর একটা প্রবলেম কি, সেটা হচ্ছে আপনার পার্টসের অ্যাভেলেবিলিটি, তারপর ব্র্যান্ড ভ্যালু, এই জিনিসগুলো আসলে হন্ডার মতো এখনও নাই। তাও আমি ইনক্লুড করলাম যেহেতু হচ্ছে প্রাইসটা অলমোস্ট হর্নেট থেকে বেশি না, 50-60 হাজার টাকার মতো হচ্ছে বেশি, কাছাকাছি প্রাইস, বাট প্রাইস টু পারফরমেন্স রেশিওটা অনেক বেশি, তো যে কারণে এটা ইনক্লুড করা। ওকে, এটার কথা যদি এবার বাদ দেন, বাকি সবগুলোর দিকে খেয়াল করে দেখেন। জিক্সারের যদি দেখেন, জিক্সারটা হচ্ছে অলমোস্ট 92% হচ্ছে পারফরমেন্স দিচ্ছে হর্নেটের। বাট এটা তো কোয়ান্টিটিভ অ্যাসপেক্ট থেকে আপনি দেখতেছেন, কিন্তু কোয়ালিটিটিভ অ্যাসপেক্ট থেকে যদি দেখেন জিক্সারে ইউএসডি সাসপেনশন নাই, স্লিপার ক্লাচ নাই, জিক্সারের রাইডটা হচ্ছে আরেকটু হার্শার হবে বিকজ অফ দ্য ফ্যাক্ট যে ওইটার সিটিং কমফোর্ট একটু লো, এটার হ্যান্ডেলবারটা একটু লো, একটু স্পোর্টি পজিশনে। তো হন্ডার মতো ওরকম কমফোর্টেবল সিটিং পজিশনটা পাচ্ছেন না। বাট জাস্ট পিওরলি টাকা টু টাকা যদি হচ্ছে আপনি
কম্পেয়ার করেন সেক্ষেত্রে হচ্ছে জিক্সারটা অলমোস্ট হচ্ছে আপনার 92% পারফরমেন্স দিচ্ছে হন্ডাটার ফর দ্য সেম প্রাইস। এখন আপনি যদি হেলব্যান্ড থাকেন যে আমার স্লিপার ক্লাস দরকার নাই, ইএসডি সাসপেনশন দরকার নাই, কিন্তু আমি হন্ডার বাইক নিব না, সেক্ষেত্রে হচ্ছে সুজুকিটা কিন্তু খুব একটা ব্যাড ভ্যালু হচ্ছে না আপনার জন্য। এখন আপনি যদি বাজেট কনসিয়াস লোক হন, এই লিস্টে আর বাকি যতগুলা বাইক আছে স্পেশালি নিচের তিনটা সুজুকির GSX-R 150, ইয়ামাহার MT-15 আর ইয়ামাহার R15, এগুলো না আমার কোনো মানেই হয় না, এগুলো জাস্ট টাকা পানিতে ঢালা। হ্যাঁ আমি জানি বাইকগুলোর মধ্যে কিছু প্রিমিয়াম পার্টস ইউজ করার কারণে বাইকগুলোর দাম কিছুটা হচ্ছে অলওয়েজ হায়ার এন্ডের দিকেই থাকবে, বাট তাই বলে হচ্ছে আমাদের দেশে এটা অ্যাবজার্ড টাইপসের হচ্ছে প্রাইসেস দিয়ে রাখছে এসিআই আর র্যাঙ্কন। এই মুহূর্তে সুন্দর সুন্দর দামের মধ্যে অনেক ভালো ভালো অফারিং আছে ভ্যারিয়াস ব্র্যান্ডের থেকে, ইভেন হন্ডা থেকে আপনাদের এই এখন তো দেখলাম হর্নেট 2.0 যেটা। তো অ্যাবজার্ড প্রাইসেসও হচ্ছে এই বাইকগুলো নিয়েন না। মানুষ তাদের পারচেসিং ডিসিশন দিয়ে যখন প্রতিবাদ করা শিখে যাবে, দেখবেন তারা অটোমেটিক্যালি হচ্ছে প্রাইসেসগুলো কমায় রিজনেবল লেভেলে নিয়ে আসবে। প্রাইস বেশি থাকুক তাতে কোনো সমস্যা নেই, যেহেতু প্রিমিয়াম পার্টস ইউজ করছে, একটু ম্যানুফ্যাকচারিং কস্ট যদি বেশি আসে অবভিয়াসলি সেই কস্টটা তো আলটিমেটলি ট্রান্সলেট হয়ে আমাদের কাছে আসতেছে, ওটাতে কোনো সমস্যা না, কিন্তু আনরিজনেবল প্রাইস হচ্ছে যাতে না রাখে। সো দ্যাটস ইট ফর টুডে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে হচ্ছে ড্রপ করেন, আমি চেষ্টা করি ইউজুয়ালি প্রত্যেকটা কমেন্টেরই হচ্ছে অ্যাড্রেস করার জন্য। আমার নেক্সট কন্টেন্টগুলো দেখার হচ্ছে আমন্ত্রণ রইল। রাইট সেফ, হ্যাভ এ নাইস ডে।